কেউ একজন ঠিকই বলেছে, তুমি যদি তোমার ব্রেনকে কন্ট্রোল করতে না পারো তাহলে তোমার ব্রেন তোমাকে কন্ট্রোল করবে, এবং সেটা কিভাবে করবে আজকে একটা গল্পের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি সুজিত। একটা সুন্দর গল্পে আপনাকে স্বাগত। গল্পটা হচ্ছে একটা মেধাবী ছেলের। সে গ্রামে থাকতো এবং সে পড়াশোনায় এতটাই ভালো ছিল যে সবসময়ের জন্য চাইতো যে পড়াশোনা করে সে একটা বিরাট কিছু করবে। কিন্তু তার গ্রামে যেহেতু সেরকম ধরনের ইনফ্রাস্ট্রাকচার ছিল না, কোনো ভালো স্কুল কলেজ ছিল না, সে বাবা মাকে অনেক কনভিন্স করে শহরে চলে এসেছিল পড়াশোনা করার জন্য। এবার শহরে তো চলে এসছে, কাউকে যেহেতু চেনে না, সেই জন্য সে প্রথমে একটা ঘর ভাড়া নিল। ঘর ভাড়া যেখানে নিল সেই বাড়িওয়ালা ছিল খতরনাক। কারণ সে বাড়িওয়ালা কী করতো, ঘর ভাড়ার সাথে সাথে সে মানুষকে টাকা ধার দিত। যাদের টাকা প্রয়োজন ছিল সে সবাইকে টাকা ধার দিত, এবং তার পরিবর্তে সে তাদের কাছ থেকে কিছু জিনিস রাখতো, পণ্য রাখতো অ্যাজ এ মর্গেজ হিসাবে। এবং সত্য এটাই ছিল যে সেই টাকা যদি সময়ের মধ্যে যদি না কমপ্লিট করতে পারে, শোধ করতে না পারে, তাহলে কিন্তু সেই জিনিসগুলোর অধিকার হয়ে যাবে সেই বাড়িওয়ালার। এবং এই যে কাণ্ডটা হতো, এই যে কাজগুলো হতো, সেই যে গ্রাম থেকে যে ছেলেটি এসেছিল সে সবসময়ের জন্য খেয়াল করতো যে এতটা কৃপণ, তারপরে এতটা বাজে মানসিকতার মহিলা এরকমভাবে লোকের কাছ থেকে এরকমভাবে প্রতারণা করে টাকা কেন নেয়। এবং সে এটাও ফলো করতো যে যখন সেই সমস্ত দরিদ্র মানুষগুলো টাকা শোধ করতে পারতো না, তখন কী করতো, তাদের ইন্টারেস্টটা আরও বাড়িয়ে দিত, যাতে কোনো দিনই সেই টাকাগুলো শোধ করতে না পারে, এবং যে জিনিসগুলো মর্গেজ হিসাবে রাখতো সেইগুলো যেন সেই ল্যান্ড ওনারের কাছে চলে যায়। এইটা দীর্ঘদিন দেখার সময় সে বালকটি, মানে সেই ছেলেটি মনে মনে ভাবতো, এতটা নৃশংস মানুষ হতে পারে, কি করবে এত ধনসম্পত্তি নিয়ে, ওনার তো কেউ নেই, এই টাকা পয়সাগুলো নিয়ে কি করবে, শুধু এগুলোই ভাবতো। আর মনে মনে এটাও ভাবতো, আমার যত খারাপ পরিস্থিতি আসুক না কেন, এই মহিলার কাছ থেকে আমি কখনো কোনো দিন কোনো টাকা নেব না, যতই প্রবলেম হোক না কেন। আর যদি কোনো দিন নিতেই হয়, সেদিন আমি এই মহিলাকে গলা টিপে এইরকম মনের মধ্যে সবসময় সে ভাবতো। বেশ কিছুদিন পর সে রিয়ালাইজ করলো যে বাড়ি থেকে কোনো মানি অর্ডার আসছে না। তাকে তো চলতে হবে, অনেক দিন হয়ে গেল, 2-3 মাস হয়ে গেল, ঘর ভাড়া পর্যন্ত পেন্ডিং। আর ল্যান্ড ওনার যেখানে এত খতরনাক, সেই জন্য ল্যান্ড ওনার বারবার তাকে বলছে যে কী ব্যাপার, তুমি ঘর ভাড়া কেন দিচ্ছ না। সে রিয়ালাইজ করছিল হয়তো বাড়িতে নিশ্চয়ই কোনো প্রবলেম হচ্ছে, যেহেতু অনেককাল আগেকার ঘটনা, সেই জন্য তখন অত মোবাইল ফ্যাসিলিটিস ছিল না, টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ হতো। বুঝতেও পারছিল না বাড়িতে কি পরিস্থিতি, এদিকে টিউশন ফিস বাকি, কলেজ ফিস বাকি, আরও কত কিছু বাকি রয়েছে, কিভাবে চলবে বুঝতে পারছিল না। টাকাও প্রায় সীমিত, আর টাকা নেই বললেই চলে। হঠাৎ তার মনে হলো যে আজকে একটা কাজ করি, আজকে যাই আমার বাড়িওয়ালার কাছেই গিয়ে টাকাটা চাই, দেখি সেই বৃদ্ধা কি বলে। টাকা যখন চাইতে গেল, সেই বৃদ্ধা বলল, টাকা তো আমি তোমাকে এরকমভাবে দিতে পারবো না, তুমি যদি পালিয়ে যাও আমার টাকাগুলো নিয়ে, আমার কি হবে? তাই আমাকে এমন কিছু একটা জিনিস দিতে হবে যার বদলে আমি তোমাকে টাকাগুলো দিতে পারি। এবার তার মাথায় আসলো যে আমার কাছে তো দেওয়ার মতো কিছুই নেই। তারপরে সে ঠিক করলো, ঠিক আছে, আমার হাতে একটা ঘড়ি রয়েছে, আপনি এই ঘড়িটাই রেখে দিন, এবং এই ঘড়িটার বদলে আমাকে সামান্য কিছু টাকা দিন যাতে আমি আমার বাড়িতে যেতে পারি। বললো, এই ঘড়িটায় কি আছে, দেখি ঘড়িটা দেখি। সে সাথে সাথে ঘড়িটা খুলে দিয়ে দিল। দেওয়ার পরে সে কী করলো, জানলার পাশে নিয়ে গেল এবং ঘড়িটাকে ভালো করে পর্যবেক্ষণ করছিল যে ঘড়িটার ভিতরে আদৌ কিছু আছে কিনা, বা ঘড়িটার দাম পাওয়া যাবে কিনা। এই জিনিসটা যখন সে দেখছিল, আর সেই ছেলেটি তীক্ষ্ণ নজরে সেই বৃদ্ধাকে দেখছিল যে কতটা খারাপ মানসিকতা হলে এটা হতে পারে। এটার ভিতরে যখন কাজ করছিল ছেলেটা বুঝতে পারছিল না কি করবে। হঠাৎ করে গিয়ে কি করলো, সেই বৃদ্ধার গলাটা চেপে ধরলো। এত জোরে প্রেসার দিয়ে চেপে ধরেছে, বৃদ্ধার নাক আর কান থেকে রক্ত, বৃদ্ধা লাস্টে মারা যায়। মারা যাওয়ার পরেই সে সাথে সাথে ছেড়ে দেয়, এবং সে চিৎকার শুনে আশেপাশের লোকজন আসে এবং পুলিশকে খবর দেয়। এবং সে ছেলেটিকে ধরে নিয়ে যাওয়ার সময় ছেলেটি বলে, আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করুন, আমি এটা করতে চাইনি। আসলে সত্যিই কিন্তু সেই ছেলেটি করতে চায়নি। ছেলেটিকে করতে বাধ্য করেছে হচ্ছে ওর মাথা। কারণ লাস্ট 2-3 বছর ধরে সে সবসময় এটাই ভেবে গেছে যে আমি যদি সুযোগ কোনো দিন পাই, এই বৃদ্ধার গলাটা চিপে ধরবো। তো এটাই হচ্ছে কন্ট্রোল। মানে তুমি যদি তোমার ব্রেনকে কন্ট্রোল করতে না পারো, তাহলে কিন্তু তোমার সাবকনসিয়াস মাইন্ড তোমাকে কন্ট্রোল করবে, এবং সেটা কিন্তু খুব খারাপ জিনিস। সুতরাং তুমি তোমার ব্রেনকে যেরকম ধরনের মেসেজ পাঠাবে, তোমার ব্রেন কিন্তু সেই অনুযায়ী অ্যাক্ট করবে, সেই অনুযায়ী কাজ করবে। সাপোজ এরকম তো অনেক সময় হয় যে আমরা বাড়ি থেকে বেরোই, একটা রাস্তা দিয়েই আমরা প্রত্যেক দিন স্কুল, কলেজ বা অফিস যাই। আমাদের মন না চাইলেও আমরা কিন্তু সব সময়ের জন্য সেই রাস্তাটাই ফলো করি, যে রাস্তাটা আমরা রেগুলারভাবে চলে আসি। মানে 1 দিন, 2 দিন, 3 দিন ধরে কিন্তু এটা হয়নি, এটা দীর্ঘ দিন ধরে হয়েছে। অনেক সময় বাইক চালানোর সময় আমাদের এরকমও মনে হয় যে এই রাস্তা দিয়ে যাব না, কিন্তু আমাদের হঠাৎ করে মনে হলো যে এই রাস্তা দিয়ে কেন ঢুকলাম, এই রাস্তা দিয়ে তো আসার কথা নয়। কিন্তু এটা এই কারণের জন্যই হয়েছে, কারণ তোমার সাবকনসিয়াস মাইন্ড ওদিকে নিয়ে গেছে।
দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট মেসেজ টু অল অফ ইউ, যারা যারা আজকের ভিডিওটা দেখলে, যে তোমার ব্রেনকে সবসময়ের জন্য পজিটিভ মেসেজ দেওয়ার চেষ্টা করো। পজিটিভ চিন্তাভাবনার মাধ্যমে তোমার কাজগুলো পজিটিভ হতে হয়। ব্রেনে যদি নেগেটিভ চিন্তাভাবনা ট্রান্সমিশন করো তাহলে কিন্তু তোমার ব্রেন নেগেটিভ চিন্তাভাবনাই করবে। আমি বেশ কয়েকদিন আগে রণবীর সিং এর একটা ভিডিও দেখছিলাম, মানে ল অফ অ্যাট্রাকশন যেটা বলে, আমরা সবসময়ের জন্য ইউনিভার্সের কাছে যেটা চাই সেটা কিন্তু সবসময় পাই, কিন্তু তাও আমরা সবসময় চাই না। তার একটা ছোট এক্সাম্পল দিই, রণবীর সিং এর বোন একদিন কি করলো, রণবীর সিং তখন এত বড় অ্যাক্টর হয়ে ওঠেনি। রণবীর সিং এর বোন কি করেছিল, ডিডিএল যে শাহরুখ খানের একটা ছবি কেটে শাহরুখ খানের ফেসের জায়গায় রণবীর সিং এর ফেস লাগিয়ে দিয়েছিল, এবং সেটাকে লাগিয়েছিল একদম যাতে আলমারিটা খুললেই রণবীর সিং এর চোখ এই দিকটাই যায় আর কি। এই ঘটনা 3 বছর পর রণবীর সিং এর কাছে ফার্স্ট ইয়াশ চোপড়া ব্যানারের বই আসে, ব্যান্ড বাজা বারাত। দিস ইজ কল ল অফ অ্যাট্রাকশন, মানে তুমি ইউনিভার্সের কাছে যেটা চাইবে ইউনিভার্স তোমাকে সেটাই দেবে। সুতরাং সবসময়ের জন্য ভালো জিনিসটা ভাবাই ভালো, যাতে কিনা তুমি ইউনিভার্সের কাছে ভালো জিনিসটা চাইলে ভালো জিনিসটা চেতে পারো। সুতরাং তুমি ইউনিভার্সের কাছে সবসময়ের জন্য ভালো জিনিসটা চাও, দেখবে তুমি ডেফিনেটলি ভালো জিনিসটাই পাবে। এই বলে আজকের গল্পটা এখানেই শেষ করব। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, আর তোমাদের সাথে এরকম ধরনের কিছু সিচুয়েশন হয়ে থাকলে অবশ্যই শেয়ার করো। প্রত্যেক মঙ্গলবার আর শনিবার দিন সন্ধ্যা 7:30টার সময় আমার চ্যানেলে দেখো এরকম ধরনের একটা নতুন গল্প, আর যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। এই বলে আজকের গল্পটা এখানেই শেষ করব। শেষ করার আগে সবসময় যেটা বলে থাকি, মা বাবার আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ আর আপনজনের আশীর্বাদ নিয়ে এমন কিছু কাজ করো যেটা থেকে সবাই তোমার মতো করতে চাইবে, কারণ জীবন তো একটাই।